গল্পব্যঞ্জনে সাদর আমন্ত্রণ। ডলি তার ঘরে বসেছিল। বজলে হোসেন বাইরনের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল তাকে। Let us have wine and the women, mirth and laughter, sermons and soda water, the day after. সম্পর্কে বজলে হোসেন মামাতো ভাই হয় ওর। যেমন লেখে তেমনই ভালো আবৃত্তি করতে পারে বজলে, তাই ওকে ভালো লাগে ডলির। ও এলে বাইরন অথবা শেলির একখানা কবিতার বই সামনে এগিয়ে দিয়ে ডলি বলে, একটা কবিতা পড়ে শোনাবে হাসু ভাই? তোমার আবৃত্তি আমার খুব ভালো লাগে। তাই নাকি? বজলে হোসেন হাসে আর মিটমিট করে তাকায় ওর দিকে। তারপর বইটা তুলে নিয়ে আবৃত্তি করে শোনায়। Man, being reasonable, must get drunk. The best of life is but intoxication. শুনতে শুনতে একসময় আবেশে চোখ জোড়া জড়িয়ে এলো ডলির। নিয়নের আলোয় গদি আঁটা বিছানার উপর এলিয়ে পড়ল সে। কবিতা পাঠ থামিয়ে মৃদু গলায় বজলে হোসেন ডাকল, ডলি। ডলি চোখ জোড়া মেলে কি যেন বলতে যাচ্ছিল। মুনিমকে করিডোর দিয়ে এগিয়ে আসতে দেখে থেমে গেল সে। পরনে দুপুরে সেই পোশাক, পা জোড়া তেমনই জুতোবিহীন। মুনিমকে এখন এ পোশাকে আশা করেনি ডলি, তাই ঈষৎ অবাক হলো। কিন্তু বজলের সামনে ওকে কিছু বলল না সে, শুধু গম্ভীর কণ্ঠে অভ্যর্থনা জানালো, এসো। বইটা বন্ধ করে রেখে বজলে বলল, মুনিম যে, কি ব্যাপার? আন্দোলন ছেড়ে হঠাৎ জন্মদিনের আসরে? কেন, যারা আন্দোলন করে তাদের কি জন্মদিনের আসরে আসতে নেই নাকি? পরক্ষণে জবাব দিল মুনিম। বজলে একগাল হেসে বলল, না, আসতে নেই তা ঠিক নয়, তবে একটু বেমানান ঠেকে আর কি। উত্তরে কিছু বলতে যাচ্ছিল মুনিম। ডলি বিরক্তির সঙ্গে বলল, তোমরা কি শুরু করলে? বাজে কথা নিয়ে তর্ক করার সময় আর পেলে না। তারপর হাত ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে নিল সে। চলো, ও ঘরে সবাই অপেক্ষা করছে। সোফা ছেড়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বজলে। কাপড়ের ওপরে কোত্থেকে একটা পোকা এসে বসেছিল। হাতের টোকায় সেটাকে দূরে সরিয়ে দিয়ে বলল, চলো। বলে আর ওদের জন্য অপেক্ষা না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। বজলে চলে যাবার পরেও কেউ কিছুক্ষণ কথা বলল না ওরা। মুনিমের নগ্ন পা জোড়ার দিকে বারবার ফিরে তাকাচ্ছে ডলি। অপ্রতিভ হয়ে মুনিম বলল, অমন করে কি দেখছ? ডলি ঘাড় নাড়ল, কিছু না। তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আমায় এমন করে অপমান করতে চাও কেন শুনি? মুনিম কথাটা বুঝতে না পেরে অবাক হলো। তার মানে? তিক্ত হেসে ডলি বলল, জন্মদিনের উৎসবে খালি পায়ে না এলেও পারতে। ও, মুহূর্তে নিজের নগ্ন পা জোড়ার দিকে তাকালো মুনিম। আস্তে করে বলল, জানো তো আমরা 3 দিন খালি পায়ে হাঁটা চলা করছি। এখানে জুতো পায়ে দিয়ে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না? পাগল। মুনিম এবার না হেসে পারল না। ডলি দাঁতে ঠোঁট চেপে কি যেন চিন্তা করল। দাঁড়াও, বাবার স্যান্ডেল এনে দিই তোমায়। সহসা যেন একটা সমাধান খুঁজে পেল ডলি। ভয় নেই, এখানে তোমার বন্ধুরা কেউ দেখতে আসবে না। হাত ধরে ডলিকে থামালো মুনিম। কি পাগলামি করছো? শোনো। কি? ডলির মুখখানা কঠিন হয়ে এলো। মুনিম বলল, আমায় তুমি ইমমরাল হতে বলছো? ঈষৎ হেসে চমকে ওর দিকে তাকালো ডলি। তারপর হতাশ আর বিরক্তির চাপে ফেটে পড়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো গে তুমি। বার কয়েক লম্বা লম্বা শ্বাস নিল সে। ঠিক আছে, তুমি এ ঘরেই বসে থাকো, ও ঘরে যেও না, আমি আসছি। বলে চলে যাচ্ছিল ডলি। পেছন থেকে মুনিম সহসা বলল,
আমাকে ও ঘরে নিয়ে যেতে তোমার লজ্জা হচ্ছে বুঝি? ডলি থমকে দাঁড়ালো। খুব ধীরে ধীরে ফিরে তাকালো ডলি। ওর চোখের মণিজোড়া জ্বলছে, ঠোঁটের প্রান্তটুকু ঈষৎ কাঁপছে। মৃদু গলায় সে বলল, হ্যাঁ। গলায় একটু জড়তা নেই। কথাটা বলে পলকের জন্য সেখানে অপেক্ষা করল না ডলি, চলে গেল। আবার যখন ফিরে এলো তখন মুখখানা গম্ভীর, হাতে এক প্লেট মিষ্টি। টেবিলের ওপর ছড়ানো বইগুলো সরিয়ে নিয়ে প্লেটটা সেখানে রাখল সে। মৃদু গলায় বলল, নাও খাও। তুমি খাবে না? না। কেন? আমি পরে খাবো। গলার স্বরে কোনো উত্তাপ নেই। প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিয়ে ওর দিকে এগিয়ে গেল মুনিম। নাও, তুমি আগে খাও, নইলে কিন্তু আমি একটাও খাবো না বলে দিলাম। ডলি এবার আর না করল না। মুনিম আস্তে করে বলল, আমার উপরে মেছামেছি রাগ করো না ডলি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমার কোনো দোষ নেই। ডলি মৃদু হাসল। আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? উত্তরে কিছু বলতে যাচ্ছিল মুনিম। টেবিল ঘড়িটার দিকে চোখ পড়তে সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। ইতস্তত করে বলল, 5:30 বেজে গেছে, এক্ষুনি যেতে হবে আমার ডলি। 6টার সময় আমার একটা মিটিং আছে। মিটিং? ডলির মুখখানা ম্লান হয়ে এলো। আমার জন্মদিনেও তোমাকে মিটিংয়ে যেতে হবে? আমি তোমাকে নিয়ে সিনেমায় যাব বলে অ্যাডভান্স টিকিট কেটেছিলাম। না ডলি, তা হয় না। মুনিমের কণ্ঠে অনুনয়ের সুর। আমাকে মিটিংয়ে যেতে হবে, না গেলে চলবে না। ডলি ভ্রু বাঁকিয়ে সরে গেল জানালার পাশে। তারপর চুপচাপ কি যেন ভাবলো অনেকক্ষণ ধরে। মুনিম পিছন থেকে ডাকলো, ডলি। ডলি ফিরে তাকিয়ে বলল, তুমি মিনিট কয়েকের জন্য কি বসতে পারবে না? তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ ছিল। বলো। মুনিম বসল। ডলি কোনো রকম ভূমিকা করল না। ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মুনিম অবাক হলো। সে ভেবে পেল না কেন আজ হঠাৎ এ প্রশ্ন করছে ডলি। কেন, সন্দেহ আছে নাকি? আছে। কারণ? আমার প্রতি তোমার উদাসীনতা? কি মনে করছো তুমি আমায়? আমি কি তোমার ভালোবাসার কাঙ্গাল? না তোমার ভালোবাসা না পেলে আমি মরে যাব? সব সময় তুমি সভা সমিতি আর আন্দোলন নিয়ে থাকবে, আর আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। কি মনে করেছো তুমি আমি বাচ্চা খুকি নই? সব বুঝি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রীতিমতো হাঁপাতে লাগলো ডলি। কি বলবে কি করবে বুঝে উঠতে পারল না মুনিম। হতবিহ্বল ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। ইতস্তত করে বলল, তোমার এসব প্রশ্নের জবাব দেবার মতো সময় এখন আমার হাতে নেই। ডলি তীব্র গলায় বলল, যাচ্ছ তো? আর এসো না। যেতে যেতে হোঁচট খেয়ে ফিরে তাকালো মুনিম। তারপর বলল, আচ্ছা, বলে বেরিয়ে গেল সে। মুনিম চলে গেলে খানিকক্ষণ পাথরে গড়া পুতুলের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ডলি। দেহটা উত্তেজনায় কাঁপতে শুরু করলে পর একখানা সোফার উপর বসে পড়ল সে। পাশের ঘরে ডলিকে খোঁজ করে না পেয়ে এ ঘরে এলো বজলে হোসেন। দেখা পেয়ে ঈষৎ ক্লান্তির ভাব করে বলল, কি ব্যাপার, তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান। এখানে একা বসে কি করছো তুমি? কিছু না, এমনি বসে আছি। ডলি সোফার উপরে মাথাটা এলিয়ে দিল। তোমার শরীর খারাপ করছে নাকি? না। মুনিম কি চলে গেছে? হ্যাঁ। ও কি, তোমার মাথা ধরেছে নাকি? অমন করছো কেন? কি করছি?
ওর উদ্বেগ দেখে ফিক করে হেসে দিল ডলি। তারপর কি মনে হতে আজ এক নতুন দৃষ্টি নিয়ে বজলেকে অনেকক্ষণ চেয়ে দেখল ডলি। তারপর অকস্মাৎ প্রশ্ন করল, আচ্ছা হাসু ভাই, রোজ তুমি এখানে কেন আসো বলো তো? বজলে ইতস্তত করে বলল, যদি বলি তোমাকে দেখতে। ওর কথায় হঠাৎ যেন শিউরে উঠল ডলি। মনে মনে খুশি হলো সে, প্রসন্ন হলো, কিন্তু সে ভাবটা গোপন রেখে আবার জিজ্ঞেস করল, কেন দেখতে আসো? দেখবার মতো কি আছে আমার? তোমার রূপ, তোমার সৌন্দর্য, নরম গলায় জবাব দিল বজলে। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। এক ঝলক সূক্ষ্ম হাসি ঢেউ খেলে গেল ঠোঁটের এক কোণ ঘেঁষে। সাদা গাল রক্তাভ হলো। ক্ষণকাল চুপ করে থেকে সহসা সে বলল, আমার কাছে একখানা বাড়তি টিকিট আছে, সিনেমায় যাবে? অফকোর্স। বজলের মনটা খুশিতে ভরে উঠল। ডলি ওর দিকে একখানা হাত বাড়িয়ে বলল, চলো। পথে ডলি রিক্সা নিতে চাইল। বজলে বলল, না, জন্মদিনে রিক্সা নয়, ট্যাক্সিতে যাব। ডলি না করতে পারল না, মৃদু স্বরে বলল, তাই ডাকো। সিনেমা হলে এসে মাহমুদের সঙ্গে দেখা হয়ে গেল ওদের। শাহানাকে সঙ্গে নিয়ে এসেছে মাহমুদ। কাঁধের উপরে ঈষৎ চাপ দিয়ে বজলে চাপা গলায় শুধালো, শাহানা বুঝি আজকাল তোমার কাছে আছে? হ্যাঁ। মাহমুদ মৃদু হাসল। জানো তো, ওর স্বামী ওকে ডিভোর্স করেছে, এখন আমার কাছে থাকে। শাহানার পরনে একটা কমলা রঙের শাড়ি, গায়ে কারু আঁকা ব্লাউজ, পায়ে একজোড়া হাই হিল জুতো। ডলির সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল বজলে। কাঁধটা একদিকে ঈষৎ কাত করে পিটপিট চোখে ডলির দিকে কিছুক্ষণ তাকিয়ে ধূর্তের মতো হাসল মাহমুদ। তারপর বজলেকে একপাশে ডেকে এনে বলল, মেয়েটা দেখতে বেশ তো, জোটালি কোত্থেকে? বজলে বিস্মিত হলো। তোমাকে ওর কথা আগে একদিন বলেছিলাম, বলিনি? কই, মনে পড়ছে না তো? হ্যাঁ বলেছিলাম, তুমি ভুলে গেছো। ও আমার মামাতো বোন। ওর কাঁধ জোড়া ঝাঁকালো মাহমুদ। তারপর অদূরে দাঁড়ানো ডলির দিকে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। বজলে ওর দিকে একটা সিগারেট এগিয়ে দিল। মাহমুদ বলল, চলো এক কাপ করে কফি খাওয়া যাক, শো শুরু হবার এখনো বেশ দেরি আছে। বজলে বলল, চলো। শাহেদ চলে যাবার পর টেবিলে বসে অনেকক্ষণ ধরে একটা বই নাড়াচাড়া করল সালমা। বইতে আজ মন বসছে না তার। বড় চাচার শেষের কথাগুলো বারবার কানে বাজছে, আর রওশনের মুখখানা ভেসে উঠছে বইয়ের পাতায়। বসে বসে অনেক অবাস্তব চিন্তার জাল বুনে চলল সে। এখন যদি হঠাৎ রওশন এখানে এসে পড়ে, কে জানে, হয়তো এর মধ্যে কিছু একটা ঘটে গেছে দেশে। রওশন ছাড়া পেয়েছে জেল থেকে, তার চোখে মুখে আনন্দের চমক। সে দোরগোড়া থেকে ডাক দিল, সালমা, আমি এসেছি, দরজা খোলো। না, এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না। এই ক্ষুদ্র দেহে এত বড় ক্লান্তির বোঝা আর বয়ে বেড়াতে পারে না সালমা। পাশের বাড়ির রেডিওটায় কি একটা গান হচ্ছিল। মাঝে মাঝে কান পেতে সেটা শুনতে চেষ্টা করছিল সে। সদরে কড়া নড়ার শব্দ হতে বইটা বন্ধ করে রেখে পরনের কাপড়টা দুহাতে একটু পরিপাটি করে নিল সালমা। দরজাটা খুলে দিয়ে ঠিক তাকে চিনতে পারল সে। আপনি আসাদ ভাই না? হ্যাঁ, আস্তে জবাব দিল আসাদ। আসুন। দরজাটা বন্ধ করে দিয়ে তাকে ভেতরে নিয়ে এলো সালমা। একটা চেয়ারে গিয়ে দিয়ে বলল, বসুন। আসাদ বসল। বসে চারপাশে চোখ বুলিয়ে এটা সেটা দেখতে লাগলো সে। সালমা ভাবল, এমনি বোবার মতো চুপ করে বসে থাকা যায় না,
কিছু একটা বলতে হয়, কিন্তু বলার মতো কোনো কথা খুঁজে পেল না সে। অবশেষে ইতস্তত করে শুধালো, চা খাবেন? না থাক। আসাদ নড়ে চড়ে বসল। না কেন, খান না এক কাপ। বলে আর উত্তরের অপেক্ষা না করে খাটের তলা থেকে স্টোভটা টেনে নিল সালমা। আসাদ এবার না করল না। সেও খুঁজছিল মনে মনে, কিছু বলতে হবে। এমনি জ্বরের মতো কতক্ষণ আর চুপ করে থাকা যায়। আর একটু পরে একটা প্রশ্ন করল সে, আপনি বুঝি মেডিকেলে পড়েন? ইউনিভার্সিটিতে। ও। সালমা স্টোভে আগুন ধরিয়ে দিল। খানিকক্ষণ পর আসাদ আবার জিজ্ঞেস করল, আপনার ছোট ভাইকে দেখছি না যে, উনি কোথায়? শাহেদের প্রসঙ্গ উঠতে মুখখানা কালো হয়ে গেল সালমার। গলা নামিয়ে সংকোচের সঙ্গে বলল, ও সিনেমায় গেছে। সিনেমায়? আসাদ রীতিমতো অবাক হলো, কিন্তু এর বেশি কিছু জিজ্ঞেস করল না সে। চায়ের পেয়ালাটা ওর হাতে তুলে দিয়ে আলোচনাটা অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করল সালমা। আজ ধরপাকড় হয়েছে, শুনেছেন কিছু? না। কাল তো রোজা রাখতে হবে। হ্যাঁ। ভোর রাতের কিছু বন্দোবস্ত করেছেন? ভাত রেঁধে রেখেছি, তরকারি নেই, সাদা ভাত, শুধু ডিম দিয়ে খেতে হবে কিন্তু। ঈষৎ হাসল সালমা। আসাদ আস্তে করে বলল, আমার অভ্যাস আছে। রাতে বাসায় ফিরতে বেশ দেরি হলো মুনিমের। সারাদিন ছুটাছুটি করে ভীষণ ক্লান্ত সে। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার শক্তি পাচ্ছিল না। কিন্তু এই অপরিসীম ক্লান্তির মাঝেও কোথায় যেন একটা অফুরন্ত শক্তির উৎস লুকিয়েছিল, যা তাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। মনে পড়ল বাবার কেরানি বন্ধু রসুল সাহেবের সঙ্গে আজ বিকেলে যখন মেডিকেলের সামনে দেখা হয়েছিল, তখন তিনি কাছে এগিয়ে এসে চাপা স্বরে জিজ্ঞেস করেছিলেন, এবার কি একেবারে চুপ থাকবে তোমরা, কিছু করবে না? আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি, দেখছেন তো আমাদের হাত পা একেবারে বাঁধা, বলেছিল আরেকজন। সে লোকটা কাজ করে কোনো এক ব্যাংকে। ওদের কথা ভাবতে গেলে নিজেকে অনেক বড় মনে হয় মুনিমের। আর তখন সমস্ত ক্লান্তি তার কর্পূরের মতো উড়ে যায়। বাসায় ফিরে মুনিম দেখল টেবিলে ভাত সাজিয়ে মা বসে আছেন। আমেনার সঙ্গে কি নিয়ে আলাপ করছেন তিনি। ওকে আসতে দেখে মা তিরস্কার করে বললেন, এই একটু আসি বলে সকালে বেরিয়ে গিয়ে এই রাত 10টায় ফিরছিস তুই। এদিকে আমি চিন্তা করে মরি, ঘর বাড়ি কি কিছু নেই নাকি তোর? মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল মুনিম। তারপর গভীর গলায় বলল, জানো মা, সেবার যে গুলি করে কতগুলো ছেলেকে মেরেছিল, তাদের জন্য আমরা একটু শোক করব, তাও দিচ্ছে না ওরা। মিনসেদের হয়েছে কি, কাঁদতেও দেবে না নাকি? মা অবাক হলেন। মুনিম সাগ্রহে বলল, তাই তো মা, কাঁদবার জন্য আন্দোলন করছি। কিন্তু বাবা, তোমার আন্দোলন করে কাজ নেই। পরক্ষণে জবাব দিল মা, যে মায়ের 5-7টা ছেলে আছে তারা আন্দোলন করুক, তুমি আমার এক ছেলে, তোমার ওসবে দরকার নেই। আরও কিছুক্ষণ সেখানে বসে থেকে মা চলে গেলেন তার শোবার ঘরে। হতাশ হয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল মুনিম। মাকে নিয়ে বড় জ্বালা ওর। মা চলে যেতে আমেনা বলল, মিন্টু এসেছিল, কি একটা বই দিয়ে গেছে তোমার জন্য, বলে মায়ের ঘর থেকে বইটা এনে ওর হাতে দিতে গিয়ে ফিক করে হেসে দিল আমেনা। তারপর চলে গেল সে। প্রথমে একটু অবাক হয়েছিল মুনিম, পরে বইটা দেখে বুঝতে পারল কেন হেসেছে আমেনা। বহুদিন আগে কোনো এক জন্মদিনে যে বইটা ডলিকে উপহার দিয়েছিল সেটা মিন্টুর হাতে ফেরত পাঠিয়েছে ডলি। কি অর্থ হতে পারে এর? চিরতরে সম্পর্কচ্ছেদ, না ক্ষণিকের অভিমান? বইটা উল্টাতে গিয়ে
মুনিম দেখল ভেতরে একখানা চিঠি। আগ্রহের সঙ্গে চিঠিটা খুলে পড়ল মুনিম। ডলি লিখেছে, মুনিম, তুমি উত্তর মেরুর মানুষ, আমি দক্ষিণ মেরুর। ভেবে দেখলাম তোমাতে আমাতে মিলন সম্ভব নয়, তাই বজলেকে গ্রহণ করলাম। ওকে আমি ভালোবাসিনি কোনোদিন, তবু একই মেরুর মানুষ তো খাপ খাইয়ে নিতে পারবো। তুমিও পারবে বলে আশা করি। ইতি ডলি। চিঠি পড়ে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে গেল মুনিম। একখানা চেয়ার টেনে নিয়ে ধীরে ধীরে তার উপরে বসল সে। হয়তো এমনও হতে পারে যে ডলি যা লিখেছে সেটা ওর মনের কথা নয়, হয়তো বা মনের কথা। কিন্তু হঠাৎ এমন পরিবর্তনের কি হেতু থাকতে পারে? মুনিম তো কোনো দুর্ব্যবহার করেনি ওর সঙ্গে। ডলি নিজে থেকে রাগ করে যেতে নিষেধ করেছে। একটু পরে চিঠিটা জামার পকেটে রেখে দিয়ে মুনিম ভাবল কাল একবার সময় করে ডলির সঙ্গে দেখা করবে। রাতে জাহানারাদের বাসায় থাকবে বলে পূর্বাহ্নে জানিয়ে দিয়েছিল মুনিম। ঘরে থাকা নিরাপদ নাই, যে কোনো সময় হামলা হতে পারে। তাই রাতের খাওয়াটা তাড়াতাড়ি সেরে মা বাবা ঘুমিয়ে পড়লে আমেনাকে বাইরের দরজাটা বন্ধ করতে বলে রাস্তায় নেমে এলো মুনিম। পেছন থেকে আমেনা চাপা স্বরে বলল, সাবধানে থেকো ভাইয়া। মুনিম অন্ধকারে মৃদু হাসল। বাইরের জীবনে যখন গভীর নৈরাশ্য পাথরের মতো চেপে বসছে মানুষের মনে, যখন প্রতিটি পদক্ষেপ শঙ্কা, ভয় আর ত্রাসে জড়িয়ে আসতে চায়, আর একটি মুহূর্তের জন্য মানুষ তাকে বিপদমুক্ত বলে ভাবতে পারে না, সব সময় মনে হয় ওই বুঝি মৃত্যু নেমে এলো তার ভয়াবহ নীরবতা দিয়ে। তখনও সংসারে স্নেহ, প্রেম আর ভালোবাসা পাশাপাশি বিরাজ করে বলেই হয়তো মানুষগুলো এখনো বেঁচে আছে। একবার চারপাশে সন্তর্পণে তাকিয়ে নিয়ে দ্রুত সামনের রাস্তাটা পেরিয়ে ওপাশের সরু গলিতে গিয়ে ঢুকল মুনিম। জাহানারা আর তার অধ্যাপক স্বামী টেবিলে ভাত সাজিয়ে ওর অপেক্ষায় বসেছিল। ওরা ভেবেছিল হয়তো মুনিম এখানে খাবে, তাই দোকান থেকে কিছু ভালো কাবাব এনে রেখেছিল। মুনিম এসে জানালে সে খেয়ে এসেছে। শুনে আহত হলো জাহানারা। বলল, তোমাকে তখন বলে দিয়েছিলাম এখানে খাবে। মুনিম কি জবাব দেবে প্রথমে কিছু ভেবে পেল না। পাঠ না পারা ছাত্রের মতো বার কয়েক ঘাড় চুলকাল সে। একবার অধ্যাপকের দিকে আর একবার জাহানারার দিকে তাকিয়ে বলল, উপায় ছিল না, বুঝলে, বাসায় না খেলে মা ভীষণ রাগ করতেন। আর তুমি তো জানো উনি আমাকে নিয়ে সব সময় কেমন বাড়াবাড়ি করেন। জাহানারা কিছু বলতে যাচ্ছিল, অধ্যাপক তাকে থামিয়ে দিয়ে বলল, খেয়ে এসেছ, ভালো কথা। আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বেশি না পারো আমাদের সঙ্গে অল্প চারটে খাও, অন্তত কাবাবটা, ওটা তোমার জন্যই আনা। না বললেও যে ওদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না তা জানতো মুনিম। অগত্যা চেয়ার টেনে বসল সে। খাওয়ার অবসরে বাইরের অবস্থা জানতে চাইল অধ্যাপক। কাল সত্যি সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে? আবার সেই 52 সালের পুনরাবৃত্তি হবে না তো? আবার সেই রক্তপাত? অধ্যাপক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। তার প্রশস্ত কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে দেখা দিল। মাথাটা ঈষৎ ঝুঁকে এলো সামনে। মুনিমের কাছ থেকে কোনো জবাব না পেয়ে নিজে থেকে আবার বলতে লাগলো, সে তোমাদের ওই নেতাদের উপর আমার এতটুকু আস্থা নেই। আমি জানি, এবং বেশ ভালো করে জানি, ওদের মধ্যে কোনো পৌরুষ নেই। কতগুলো ভীরু কাপুরুষ ওরা। তোমার কি মনে হয় ওরা এই সময়ে তোমাদের পাশে এসে দাঁড়াবে? মুনিম এবারও নিরুত্তর রইল। নেতাদের সে নিজেও যে খুব বিশ্বাসের চোখে দেখে তা নয়, আর বিশ্বাস করবেই বা কেমন করে?
নেতাদের কাছে দল বেঁধে দেখা করতে গিয়েছিল। ওরা ওদের সক্রিয় সাহায্য চেয়েছিল। ওরা ভয় পেয়ে পিছিয়ে গেছে। বিব্রত গলায় বলেছে, দেখো, সাংঘাতিক কিছু করে বসো না তোমরা, দেখো যেন শান্তি ভঙ্গ না হয়। শান্তি বলতে কি মনে করে ওরা? অন্যায়ের কাছে মাথা নত করা, আক্রমণের মুখে আত্মসমর্পণ। আমি জানি তোমাদের ওই নেতারা কি চায়। টেবিলের ওপাশ থেকে অধ্যাপক আবার বলল, ওদের আশু লক্ষ্য হলো গদি দখল করা, আর পরবর্তী অভিপ্রায় হলো বাকি জীবনটা যাতে স্বচ্ছন্দে কাটে সেজন্য মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা। তুমি কি মনে করেছ ওরা এদেশকে ভালোবাসে? দেশবাসীর জন্য দরদে ওদের বুক ফেটে চৌচির হয়ে যায়, তাই না? তুমি কি... আরও কি যেন বলতে যাচ্ছিল অধ্যাপক। মুনিম মাঝপথে বাধা দিয়ে বলল, তা আমি জানি। তারপর আবার চুপ করে গেল সে। খানিকক্ষণ তিনজনে নীরব রইল। ছোট মেয়েটা ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিয়েছিল। উঠে গিয়ে তাকে শান্ত করে এসে আবার টেবিলে বসল জাহানারা। অধ্যাপক স্ত্রীর দিকে এক পলক তাকালো, তারপর মুনিমের দিকে চোখ জোড়া ফিরিয়ে এনে আবার বলল, কিন্তু ওরা যদি এ সময় তোমাদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে একা একা কতক্ষণ লড়বে তোমরা? তা জানি না। মুনিমকে হঠাৎ যেন বড় চিন্তিত মনে হলো। একটু থেমে আস্তে সে বলল, শুধু জানি ওদের জন্য আমাদের কাজ থেমে থাকবে না। এক টুকরো রুটি মুখে তুলতে গিয়ে থেমে মুনিমের দিকে তাকালো জাহানারা। অধ্যাপকের মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল। বার কয়েক মাথা নেড়ে সে বিড়বিড় করে বলল, হ্যাঁ, এমন কথা শুধু তোমরাই বলতে পারো। যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসতে শিখেছে, শুধু তারাই বলতে পারে। হ্যাঁ, কেবলমাত্র তারাই পারে। আনন্দে দেহটা বার কয়েক কেঁপে উঠল তার। কিন্তু মুনিম জানে এ কথা ওর নয়, আরেকজনের। 22শে ফেব্রুয়ারি গুলি খেয়ে মরেছে সেই হাইকোর্টের মোড়ে 3 বছর আগে। 3 বছর? হ্যাঁ, 3টে বছর। কিন্তু এখনো তার মুখখানা স্পষ্ট মনে আছে মুনিমের। শুধু তার মুখ কেন, তাদের সকলের মুখ আজও ভেসে ওঠে তার চোখে। কাক ডাকা ভোর না হতে সেদিন দলে দলে তারা এসে জমায়েত হয়েছিল মেডিকেল কলেজের পুরনো হোস্টেলে। ছেলে, বুড়ো, মেয়ে, ছাত্র, শ্রমিক, কেরানি, কত লোক হবে কেউ গুনে দেখেনি। আকাশে তারা গুনে কি শেষ করা যায়? যেদিকে তাকাও সমুদ্রের মতো ছড়িয়ে আছে জনতা, আর সবার কণ্ঠে বিদ্রোহের সুর। এর জন্য বুঝি পাকিস্তান চেয়েছিলাম আমরা, আমাদের ছেলে মেয়েদের ধরে ধরে মারবার জন্যে? হাই খোদা, তুমি এর ইনসাফ করো। গায়েবী জানাজা পড়ার জন্য সমবেত হয়েছিল ওরা, আর বুড়ো ইমাম সাহেব মোনাজাত করতে গিয়ে ডুকরে কেঁদে উঠে বললেন, যারা আমাদের কচি ছেলেদের গুলি করে মারল, খোদা তুমি তাদের ক্ষমা করো না। সূর্য তখন ধীরে ধীরে উঁকি দিচ্ছিল পূবের আকাশে। গায়েবী জানাজা শেষ হলে পর জোয়ারের বেগে মিছিলে বেরিয়ে পড়ল সবাই। নেতারা কেউ ছিলেন না, তারা কখনই বা ছিলেন? ফরহাদ বলল, বাদ দাও ওদের কথা, আমাদের কাজ আমরা করে যাব। মেডিকেল থেকে বেরিয়ে মিছিলটা এগিয়ে চলেছিল হাইকোর্টের দিকে। ফরহাদ হাত ধরে টানল ওর, এসো মুনিম। তারপর জনতার মাঝখানে হারিয়ে গেল ওরা। ভাই সব, মিছিলে আসুন, কে যেন ডাকলো। তুমি কি যাবে না? চলে এসো। খোদার কসম বলছি, ওরা জাহান্নামে যাবে। খোদা কি ওদের বিচার করবে না মনে করেছ? আলবত করবেন। ও কি, কাঁদছেন কেন? কেঁদে কি হবে? আওয়াজ তুলুন ভাই সব। তারপর সাগর কল্লোলের মতো চিৎকারে ফেটে পড়ল বিক্ষুব্ধ জনতা। ফরহাদের হাতে একটা নাড়া দিয়ে মুনিম বলল,
তোমার কি মনে হয় আজকে ওরা গুলি করবে? জানি না, মৃদু গলায় জবাব দিয়েছিল ফরহাদ। করলে করতে দাও, কজন মারবে ওরা? প্রশস্ত রাস্তা জুড়ে মিছিলটি এগিয়ে চলেছিল হাইকোর্টের পাশ দিয়ে। অকস্মাৎ কয়েকখানে মিলিটারি লরি দ্রুত বেগে এসে রাস্তার তেমাথায় যেখানে লম্বা পলাশ গাছটায় অসংখ্য লাল ফুল ধরেছিল সেখানে এসে থামল। আর পরক্ষণেই ইউনিফর্ম পরা সৈন্যরা সার বেঁধে রাস্তার উপরে শুয়ে পড়ে রাইফেলের দলগুলো তাক করে ধরল মিছিলের দিকে। কয়েকটি উত্তেজিত মুহূর্ত। ভাবতে গায়ের লোমগুলো এখনো বর্ষার ফলার মতো খাড়া হয়ে যায় মুনিমের। মৃত্যু পথযাত্রী মানুষের আর্তচিৎকার ভেসে আসে কানে। খোদা ইনসাফ করবে, খোদা আমি যে মরে গেলাম, মাগো আমাকে বাঁচাও, মরে গেলাম। মুমূর্ষের চিৎকার আর পোড়া বারুদের গন্ধ। পোনা মাছের মতো মানুষগুলো ছুটে চারপাশে। হাইকোর্টের রেলিং ডিঙিয়ে ভেতরে আত্মগোপন করতে যাচ্ছিল যে লোকটা, রেলিংয়ের উপরেই ঝুলে পড়ল সে। কে জানে, হয়তো শেষ মুহূর্তে স্ত্রীর মুখখানা ভেসে উঠেছিল তার চোখে। বাচ্চা মেয়েটার কথা মনে পড়েছিল। হঠাৎ তাই তো জীবনের প্রতি গভীর মমতা জন্মে গিয়েছিল। ভেবেছিল পালিয়ে বাঁচবে, কিন্তু সে জানত না ইতোমধ্যে তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। আরেকটা 17-18 বছরের ছেলে, পায়ে গুলি লেগেছিল তার। তবু বুকে হেঁটে পালাতে চেষ্টা করছিল সে, আর ভয়ার্ত স্বরে বারবার বিড়বিড় করে বলছিল, আমাকে মেরো না। কিছু দূর এগুতে জন্মের মতো বাকরোধ হয়ে গেল তার। একটা অস্ফুট আর্তনাদ করে ছেলেটির দিকে ছুটে গিয়েছিল ফরহাদ। তার গায়ে যে গুলি লাগতে পারে সে কথা মনে ছিল না, শুধু মনে ছিল আমাদের কাজ আমরা করে যাব। কি ভাবছ অমন করে? অধ্যাপকের গলার স্বরে চমকে তার দিকে তাকালো মুনিম। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে সে বলল, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছ, কিন্তু একটা কথা মনে রেখো, দিন একরকম যায় না। বলে পানির গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো সে। ওদের আলোচনার বিষয়গুলো খুব উপাদেয় লাগছিল না জাহানারার, তাই বিষয়ান্তরে যাবার জন্য মুনিমের দিকে একটু ঝুঁকে এসে সে জিজ্ঞেস করল, ডলির কি খবর? নিজেকে সহসা বড় অসহায় মনে হলো মুনিমের। কে জানে, জাহানারা হয়তো ইতোমধ্যে শুনেছে সব, কিংবা শুনেনি। তবু কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে গেল সে। জাহানারা আবার প্রশ্ন করল, ডলি কেমন আছে? মুনিম বলল, জানি না। জাহানারার ঠোঁটে মৃদু হাসি জেগে উঠল। না জানবার তো কথা নয়। জাহানারার দিকে স্থির চোখে তাকালো সে। মুখখানা বিরক্তি আর অসহিষ্ণুতায় ভরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, তার কথা আমাকে জিজ্ঞেস করো না জাহানারা, প্লিজ। দৃঢ় গলায় কথাটা বলবে ভেবেছিল, কিন্তু ফাটা বাঁশের বাঁশির মতো শোনালো সবকিছু। এ সময় ডলির কথাটা না তুললে কি ভালো করতো না জাহানারা? কাণ্ডজ্ঞানহীন আর কাকে বলে? তার ওপর রাগ করার কোনো অর্থ হতে পারে না জেনেও চেয়ারটা সশব্দে পেছনের দিকে ঠেলে পাশের ঘরের যেখানে অধ্যাপক হাত ধুয়ে এসে বিশ্রাম নিচ্ছিল সেখানে তার পাশে গিয়ে বসল মুনিম। জাহানারা বিস্ময় ভরা দৃষ্টি মেলে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। রাত দুপুরে কিউখানের বাসা থেকে লোক আসবে তাকে ডাকতে, এ কথা ঘুমোবার এক মুহূর্ত আগেও ভাবেনি মাহমুদ। লেপের ভেতরে কি আরামে শুয়েছিল সে, একটা সুন্দর স্বপ্নেও ইতিমধ্যে দেখছিল। এখন আবার কাপড় পরে যেতে হবে সেই 2 মাইল দূরে কিউখানের বাসায়। ভাবতে গিয়ে মেজাজটা বিগড়ে গেল মাহমুদের। দুত্তরি তোর চাকুরির নিকুচি করি, রাত নেই দিন নেই ডেকে পাঠাবে, যেন কেনা গোলাম আর কি। মনে মনে বিড়বিড় করল সে। তারপর গরম কোটটা গায়ে চড়িয়ে নিয়ে একটু পরে বাইরে বেরিয়ে এলো। শাহানা ঘুমোচ্ছে, ঘুমোক।
কিউ খানের বাসায় এসে দেখল সে একা নয়, আরও অনেকে এসেছে সেখানে। বাইরে বারান্দায় রীতিমতো ভিড় জমে গেছে। সিগারেটের ধোঁয়ায় বাতাসটা নীল হয়ে আসছে। ইন্সপেক্টর রশিদকে সামনে পেয়ে একপাশে ডেকে নিয়ে এলো মাহমুদ। ব্যাপারটা কি বলো তো, এই রাত দুপুরে? ইন্সপেক্টর রশিদ বিরক্তি প্রকাশ করে বলল, রাতে কয়েকটি বাসা সার্চ করতে হবে বোধহয়, আমি ঠিক জানি না। তারপর গলার স্বরটা আরও একটু নামিয়ে এনে বলল, বড় কর্তারা সবাই ভীষণ ক্ষেপে গেছে। ভেতরে এখন ক্লোজ ডোরে আলাপ আলোচনা চলছে ওদের। মাহমুদ বলল, তাহলে এখনো কিছু ঠিক হয়নি? রশিদ মাথা নাড়ল, না। মাহমুদ হতাশ গলায় বলল, রাতের ঘুমটা একেবারে মাটি হলো। রশিদ মৃদু হেসে বলল, রাতের হয় দেখো। আবহাওয়া ভীষণ গরম। বড় কর্তা রেগে গিয়ে বলেছে, এত কাণ্ড ঘটে যাচ্ছে শহরে, অথচ কাউকে গ্রেপ্তার করা হলো না, এ কেমন কথা? মাহমুদ বলল, আমারও তাই মত, ধরে সবগুলোকে জেলে পোড়া উচিত। রশিদ আবার হাসল, তেমনি চাপা স্বরে বলল, ধরা উচিত তো বুঝলাম, কিন্তু কজনকে ধরবে? মাহমুদ পরক্ষণেই বলল, কেন, যারা এসব করছে তাদের সকলকে। বাইরে আকাশটা কুয়াশায় ছাওয়া ছিল। সেদিকে তাকিয়ে ইন্সপেক্টর রশিদ জবাব দিল, ধরে শেষ করতে পারবে বলে তো মনে হয় না। বলে চারপাশে তাকিয়ে দেখল রশিদ, কেউ শুনল না তো। কিছুক্ষণ চুপ থেকে মাহমুদ কাঁধ ঝাঁকালো, যাকগে, আমাদের ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কর্তারা যা করার করবে। যদি বলে ধরো, ধরবো। যদি বলে ছাড়ো, ছাড়বো। যদি বলে মারো, মারবো। আমাদের কি ভাই, টাকা পাই, চাকরি করি। বলে একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল মাহমুদ। হ্যাঁ, তোমার কাছে সিগারেট আছে? তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার প্যাকেটটা ফেলে এসেছি বাসায়। রশিদ কিছু বলল না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে নিঃশব্দে এগিয়ে দিল তার দিকে। বাইরে ঘন কুয়াশা ঝরছে। ভেতরে কর্তারা বৈঠক করছেন এখনো। মাঝে মাঝে তাদের হাসির শব্দ ভেসে আসছে বাইরে, মাঝে মাঝে উগ্র গলার স্বর। এখান থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না কি বলছে তারা। মাহমুদ সিগারেটে একটা জোর টান দিল। পরদিন বিদ্যালয়ের গেটে যেখানে নোটিশ বোর্ডগুলো টাঙ্গানো ছিল, তার পাশে সাঁটানো লাল কালিতে লেখা একটি দেয়াল পত্রিকার উপর দল বেঁধে ঝুঁকে পড়ল ছেলে মেয়েরা। কারো পরনে শাড়ি, কারো সালোয়ার। দেয়াল পত্রিকাটা পড়ছিল আর গম গম স্বরে কথা বলছিল ওরা। নীলা আর বেনু অদূরে দাঁড়িয়ে। সারা রাত জেগে ওই দেয়াল পত্রিকা লিখেছে ওরা। কাল রাতে কেউ ঘুমোয়নি। কালো বার্নিশ দেয়া কাঠের সিঁড়িটা বেয়ে পা টিপে টিপে যখন নিচে নেমে আসছিল নীলা, তখন হাত ঘড়িটায় রাত 12টা বাজে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর চাপা গলার ফিসফিসানি। করিডোর পেরিয়ে ডান কোণে বেনুর ঘরে এসে জমায়েত হয়েছিল ওরা। বাতি কি জ্বালবো? না। মোম আছে? আছে। জানালাগুলো বন্ধ করে দাও। সুপার কি ঘুমিয়েছে? হ্যাঁ। দরজায় খিল দিয়ে দাও। শব্দ করো না, সুপার জেগে যাবে। টেবিল চেয়ারগুলো একপাশে সরিয়ে নিয়ে মসৃণ মেঝের ওপর গোল হয়ে বসল ওরা। বাইরে রাত বাড়ছে। মোমবাতির মৃদু আলোয় বসে বসে দেয়াল পত্রিকাগুলো লিখছে ওরা। তাই আজ বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে ওরা কান পেতে শোনার চেষ্টা করছিল কে কি মন্তব্য করে। আমতলীয় জটলা করে দাঁড়িয়েছিল 3টি ছেলে আর 2টি মেয়ে। একটি ছেলে সহানুভূতি জানিয়ে একটি মেয়েকে বলল, খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট? কি যে বলেন! মেয়েটি ঈষৎ ঘাড় নেড়ে বলল, খালি পায়ে হাঁটার অভ্যাস আছে আমাদের। অদূরে বেলতলায় বসে একদল নতুন ছেলেকে 21শে ফেব্রুয়ারির গল্প শোনাচ্ছিল কবি রসুল। সত্যি, বরকতের কথা ভাবতে গেলে আজও কেমন লাগে আমার।
মাঝে মাঝে মনে হয় সে মরেনি, মধুর রেস্তোরাঁয় গেলে এখনো তার দেখা পাব। বলতে গিয়ে গলাটা ধরে এলো তার। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, কালো রঙের লম্বা লিকলিকে ছেলে। সেদিন একসঙ্গে ইউনিভার্সিটিতে এসেছিলাম আমরা। রাইফেলধারী পুলিশগুলো তখন সার বেঁধে দাঁড়িয়েছিল গেটের সামনে। ইউনিফর্ম পরা অফিসাররা ঘোরাফেরা করছিল এদিক সেদিক, আর মাঝে মাঝে উত্তেজিতভাবে টেলিফোনে কি যেন আলাপ করছিল কর্তাদের সঙ্গে। বলতে গিয়ে সেদিনের সম্পূর্ণ ছবিটা ভেসে উঠল কবি রসুলের চোখে। সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্ররা এসে জমায়েত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে। শহরে 144 ধারা জারি হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, দল বেঁধে কেউ আসতে পারছে না। তবু এলো। বেলা 11টায় আমগাছতলায় সভা বসল ওদের। 10,000 ছাত্রছাত্রীর সভা। 144 ধারা ভঙ্গ করার চিন্তা করছিল ওরা। একজন বলল, ওসব হুজ্জত হাঙ্গামা না করে আসুন আমরা প্রদেশব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাই। ওসব স্বাক্ষর অভিযান বহুবার করেছি, ওতে কিছু হয় না। কে একজন চিৎকার করে বলে উঠল সভার এক প্রান্ত থেকে। আর একজন বলল, ওসব মিষ্টি মিষ্টি কথা ছেড়ে দিন কর্তারা, মিষ্টি কথায় চেরা ভেজে না, কিছু হবে না ওসব করে। ওরা তবু বলল, হবে, হবে না কেন? আমরা সাক্ষ্য সংগ্রহ করে তারপর মন্ত্রীদের কাছে ডেপুটেশন পাঠাবো। ওই মন্ত্রীদের কথা রেখে দিন। হঠাৎ ডায়াসের পাশ থেকে কে একজন লাফিয়ে উঠল, মন্ত্রীদের আমরা চিনে নিয়েছি। আরেকজন বলল, দালালের কথা আমরা শুনতে চাই না, আপনারা বসে পড়ুন। তারপর বসে পড়ুন চিৎকারে ফেটে পড়ল সমস্ত সভা। তবু ওদের মধ্য থেকে একজন বলল, দেখুন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমায় বিশ্বাস করুন, দেখুন শুনুন। না না, আপনার কথা শুনবো না, আপনি বসে পড়ুন। আরে এ লোকটা আচ্ছা পাইত তো, আমরা শুনতে চাইছি না, তবু জোর করে শোনাবে। আরে তোমরা করছো কি? লোকটাকে ঘাড় ধরে বসিয়ে দিতে পারছো না? সভার মধ্যে ইতস্তত চিৎকার শোনা গেল। অবশেষে বসে যেতে বাধ্য হলো লোকটা। তারপর বেশ কিছুক্ষণ ধরে বক্তাদের বাকযুদ্ধ চলল। কেউ বলল অমান্য করো, কেউ বলল অমান্য করো না। অবশেষে ঠিক হলো 10 জন করে একসঙ্গে 144 ধারা ভঙ্গ করবে ওরা। দল বেঁধে সবাই জেলে যাবে, তবু তাদের মুখের ভাষাকে কেড়ে নিতে দেবে না। তখন বেলা 12টা। শীতের মরশুম হলেও সে বছর শীত একটু কম পড়েছিল। রোদ উঠেছিল প্রখর দীপ্তি নিয়ে। সে রোদ মাথায় নিয়ে প্রথম দলটা তৈরি হলো আইন অমান্য করার জন্য। একটা লম্বা মতো ছেলে ওদের নাম ঠিকানাগুলো টুকে নিচ্ছিল খাতায়। আপনার কোন কলেজ? জগন্নাথ। আপনার? আমার কলেজ নয়, স্কুল, আরমানিটোলা। আপনি কোন কলেজের? মেডিকেল। আপনি? ইউনিভার্সিটি। আর আপনি? ঢাকা কলেজ। সবার নাম আর ঠিকানাগুলো একটা খাতায় লিখে নিল সে। গেটের বাইরে দাঁড়ানো পুলিশের দল ইতোমধ্যে খবর পেয়ে গিয়েছিল, তাই তারাও তৈরি হয়ে নিল। একটু পরে ছাত্রদের প্রথম দলটা বেরুলো বাইরে। 10টা হাত মুষ্টিবদ্ধ করে ওরা স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশের দল এগিয়ে এসে ওদের ঘিরে দাঁড়ালো। তারপর গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলে নিল সবাইকে। একটু পরে বেরুলো দ্বিতীয় দল, তারপর তৃতীয় দল। পুলিশ অফিসাররা হয়তো বুঝতে পেরেছিল গ্রেপ্তার করে শেষ করা যাবে না, তাই ছাত্রদের ছত্রভঙ্গ করে দেবার জন্য একজন বেঁটে মোটা অফিসার দৌড়ে এসে অকস্মাৎ একটা কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারল ইউনিভার্সিটির ভেতরে। তারপর আরেকটা। তারপর কাঁদুনে গ্যাসের ধোঁয়ায় ইউনিভার্সিটি এলাকা নীল হয়ে গেল। ছেলেমেয়েরা ছিটকে পড়ল চারদিকে। ছত্রভঙ্গ হলো। চোখগুলো সব জ্বালা করছে, ঝাপসা হয়ে আসছে চারিদিক, পানি ঝরছে। 2 হাতে চোখ ঢাকছিল, কেউ 2 চোখে রুমাল চাপা দিল। কাঁদুনে গ্যাসের অকৃপণ ধারা তখনও বর্ষিত হয়ে চলেছে।
একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল বেলতলায়। দুটো মেয়ে ছুটে এসে পাঁজাগোলা করে ভেতরে নিয়ে এলো তাকে। আমি আর বরকত দেয়াল টপকে মেডিকেল কলেজে গিয়ে ঢুকলাম। তারপর সেখান থেকে দৌড়ে মেডিকেল কলেজ হোস্টেলে। ওখানকার ছেলেরা তখন মাইক লাগিয়ে জোর গলায় বক্তৃতা দিচ্ছে। হোস্টেলের ভেতর লাল সুরকি ছড়ানো, রাস্তার উপর এতস্তত ছড়িয়ে সবাই। পুলিশ অফিসারও ততক্ষণে ভার্সিটি এলাকা ছেড়ে দলবল নিয়ে মেডিকেলের চারপাশে জড়ো হয়েছে এসে। একটু পরে হোস্টেলের ভেতরে কয়েকটা কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারল ওরা। মেডিকেলের ছেলেরা বোকা নয়, তারা সব জানে। কাঁদুনে গ্যাসগুলো ফাটবার আগে সেগুলো তুলো নিয়ে পরক্ষণে পুলিশের দিকে ছুঁড়ে মারল তারা। রাস্তায় ওপাশে কতকগুলো ছোট ছোট রেস্তোরাঁ আর হোটেল ছিল। পুলিশের কর্তারা তার পেছনে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল। মেডিকেলের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা অ্যাসেম্বলি হাউস ছুঁয়ে রেসকোর্সের দিকে গেছে, সে রাস্তার মোড়ে জিপ গাড়ি সহ জনৈক এমএলএকে তখন ঘিরে দাঁড়িয়েছে একদল ছেলে। বেচারা এমএলএ তাদের হাতে পড়ে জলে ভেজা কাকের মতো ঠকঠক কাঁপছিল আর অসহায়ভাবে তাকাচ্ছিল এদিক সেদিক। আশেপাশে যদি একটা পুলিশও থাকতো। ছেলেরা জিপ থেকে নামালো তাকে। একটা ছেলে তার আচকানের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে হ্যাচকা টানে ছিঁড়ে ফেলল পকেটটা। আরেকটা ছেলে চিলের মতো ছোঁ মেরে তার মাথা থেকে টুপিটা তুলে রাস্তায় ফেলে দিল। লোকটা মনের ক্ষোভ মনে রেখে বিড়বিড় করে বলল, আহা, করছেন কি, করছেন কি? আমি আর বরকত মাইকের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বরকত বলল, দাঁড়াও, আমি একটু আসি বলে গেটের দিকে, যেখানে ছেলেরা জটলা বেঁধে তখনও স্লোগান দিচ্ছিল, সেদিকে এগিয়ে গেল সে। সূর্য তখন হেলে পড়েছিল পশ্চিমে। মেঘহীন আকাশে দাবানল জ্বলছিল। গাছে গাছে সবুজের সমারোহ, ডালে ডালে ফাল্গুনের প্রাণবন্যা। অকস্মাৎ সকলকে চমকে দিয়ে গুলির শব্দ হলো। ফিরে তাকিয়ে দেখলাম একটা ছেলের মাথায় খুলি চরকির মতো ঘুরতে ঘুরতে প্রায় 30 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। আরেকটি ছেলে যেখানে দাঁড়িয়েছিল মুহূর্তে সেখানে লুটিয়ে পড়ল। আরেক প্রস্থ গুলি ছোড়ার শব্দ হলো একটু পরে। আরেক প্রস্থ। একটা ছেলে তার পেটটাকে দুহাতে চেপে ধরে হুমড়ি খেয়ে এসে পড়ল 12 নম্বর ব্যারাকের বারান্দায়। চোখ জোড়া তার ফ্যাকাশে হতবিহ্বল। আরও 3টি ছেলে বুকে হেঁটে সে বারান্দার দিকে এগিয়ে এলো। তাদের কারো হাতে লেগেছে গুলি, কারো হাঁটুতে। বরকতের গুলি লেগেছিল উরুর গোড়ায়। রক্তে সাদা পাজামাটা ওর লাল হয়ে গিয়েছিল। আমরা 4 জনে ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। পথে সে স্বাভাবিকভাবে কথা বলেছিল, তোমরা ঘাবড়িও না, উরুর গোড়ায় গুলি লেগেছে তো, কিছু হবে না, আমি সেরে যাব। সে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিল সে। অনেকক্ষণ পর কবি রসুল থামল। কি গভীর বিষাদে ছেয়ে গেছে তার মুখ। একটু পরে বিষাদ দূর হয়ে সে মুখ কঠিন হয়ে এলো। অ্যানাটমির ক্লাসটা শেষ হতে নার্সেস কোয়ার্টারে মালতীর সঙ্গে দেখা করতে গেল সালমা। মালতী তখন স্নান সেরে মাথায় চিরুনি বুলোচ্ছিল বসে বসে। তাকে আসতে দেখে মৃদু হেসে একখানা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসো। সালমা বসল। মালতী বলল, ক্লাস থেকে এলে বুঝি? সালমা সাই দিল, হ্যাঁ। তারপর বলল, এ মাসের টাকাটা নিতে এলাম। মালতী বলল, বসো, দিচ্ছি। চিরুনিটা নামিয়ে রেখে সুটকেসটা খুলে একটা 5 টাকার নোট বের করল মালতী। তারপর নোটটা সালমার হাতে তুলে দিয়ে মালতী চাপা গলায় আবার বলল, আজকে তোমরা রোজা রাখোনি? রেখেছি। সবাই? হ্যাঁ, সবাই। তুমি রেখেছ? হ্যাঁ। চিরুনিটা আবার তুলে নিয়ে বিছানায় এসে বসল মালতী। আস্তে করে বলল, তোমরা তো তবু ভোর রাতে খেয়েছ। এখানে আমরা যে কজনে রোজা রেখেছি ভোর রাতে খেতে পারিনি। জানো তো ভাই,
চাকরি করি, রোজা রেখেছি শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে। বলতে গিয়ে ম্লান হাসল সে। রওশনের কোনো চিঠি পেয়েছ? পেয়েছি। কেমন আছে সে? ভালো। তোমার দাদা? গ্যাস্ট্রিক আলসারে ভুগছে। এখন কোন জেলে আছেন তিনি? রংপুর। একটু পরে মালতীর কাছ থেকে বিদায় নিয়ে নার্সেস কোয়ার্টার থেকে বেরিয়ে এলো সালমা। মেডিকেলের গেটে ওর জন্য অপেক্ষা করছিল আসাদ। দূর থেকে ওকে দেখল সে। ওর সঙ্গে একদিনের মেলামেশায় অনেক কিছু জানতে পেরেছে সালমা। ঘরে মা নেই, বাবা আছেন। তিনি খুব ভালো চোখে দেখেন না তাকে। রাজনীতি করা নিয়ে সব সময় গালাগালি দেন। একবার তাকে সাজা দেবার জন্য ইউনিভার্সিটির খরচপত্র বন্ধ করে দিয়েছিলেন। একদিনে তার কাছে অনেক কিছু জানতে পেরেছে সালমা। ছেলেটি জানে শুনে বেশ। কাল ভোর রাতে ভাত খেতে বসে অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করেছিল ওর সঙ্গে। ওর কথা বলার ভঙ্গিটা অনেকটা রওশনের মতো, তবে বড় লাজুক। চোখ জোড়া সব সময় মাটির দিকে নামিয়ে রেখে কথা বলে। কাছাকাছি এসে সালমা বলল, আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না, মনে করার কি আছে, পরক্ষণে জবাব দিল আসাদ। সালমা বলল, সেই ইশতেহারগুলো মুনিম ভাইকে পৌঁছে দিয়েছেন তো? আসাদ বলল, দিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সালমা আবার বলল, কাল রাতে পেট ভরে ভাত খাননি, এখন খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই? খাইনি কে বলল? পেট ভরেই তো খেয়েছি। শুধু শুধু আপনি। চোখ জোড়া তখনও মাটিতে নামানো। কথা বলতে গেলে হঠাৎ রওশনের মতো মনে হয়, বিশেষ করে ঠোঁট আর চিবুকের অংশটুকু। সালমা এক দৃষ্টিতে তাকিয়েছিল। পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে হাতে তুলে দিল আসাদ। নিন, যে জন্যে এসেছিলাম। প্রায় গোটা 50 কালো ব্যাজ আছে এর ভেতর। এতে হবে তো? হ্যাঁ হবে। সালমা ঘাড় নাড়ল। তাহলে আপনার সঙ্গে কাজ আমার আপাতত শেষ, এখন চলি, রাতে আবার দেখা হবে। কালো পতাকার কি হলো? পেছন থেকে সালমা প্রশ্ন করল। এখনো দর্জির দোকানে, রাতে আপনার সঙ্গে দেখা হচ্ছে তখন পাবেন, বলে দ্রুত পায়ে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেল আসাদ। নীলা, বেনু আর ওদের সঙ্গে একটা অপরিচিতা মেয়েকে এগিয়ে আসতে দেখে ওদের জন্য দাঁড়ালো সালমা। নীলা বলল, কি সালমা, কাল আমাদের হোস্টেলে যাবে বলেছিলে, কই গেলে না তো? চলো, এখন যাবে। সালমা বলল, যাবার ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। ওদের সঙ্গে পথ চলতে গিয়ে ওর নজরে পড়ল নীলা আর বেনুর পরনে দুটো কুচকুচে কালো শাড়ি। বাতাসে শাড়ির আঁচলগুলো পতাকার মতো পতপত করে উঠছে। পাহ, চমৎকার। নীলা অবাক হয়ে তাকিয়ে বলল, কি? ইশারায় দেখিয়ে সালমা জবাব দিল, তোমাদের শাড়ি। হ্যাঁ। নীলা মৃদু হাসল। কালো ব্যাজ পরা ব্যান করেছে, আর তাই আমরা কালো শাড়ি পরেছি। দেখি ওরা আমাদের শাড়ি পরা ব্যান করতে পারে কিনা। বেনু এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিল। আসাদ সাহেবকে আপনি কতদিন থেকে চেনেন? সালমা ঠিক এ ধরনের কোনো প্রশ্নের জন্য তৈরি ছিল না। ইতস্তত করে বলল, মাত্র 24 ঘন্টা, তাও পুরো হয়নি। কিন্তু কেন বলুন তো? না, এমনি। বেনু দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আপনার সঙ্গে দেখলাম কিনা তাই। কথা বলতে বলতে চামেরি হাউসের কাছে এসে পৌঁছলো ওরা। দূর থেকে দেখল গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। সালমা বলল, কেউ এলো বোধ হয়। বেনু বলল, গতকাল অনেকে চলে গেছে হোস্টেল ছেড়ে। কারা রটিয়ে দিয়েছে 21 রাতে পুলিশ হোস্টেলে মামলা করবে সেই খবর শুনে। সালমা অবাক হলো, তাই নাকি? দুটো সুটকেস আর একটা বেডিং এনে তোলা হলো ছাদের ওপর। যে মেয়েটা চলে যাচ্ছিল তার দিকে এগিয়ে নীলা বলল, তুইও চললি বিলকিস?
মেয়েটার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। চোখ তুলে ওদের দিকে তাকাতে পারল না সে। শুধু ইশারায় অদূরে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে আস্তে করে বলল, চাচা এসেছে নিয়ে যেতে। বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল তার অসহায়ভাবে। ইউনিভার্সিটিতে এসে প্রথমে মুনিমের খোঁজ করল আসাদ। ভার্সিটির ভেতরটা কালকের চেয়ে আজকে আরও সরগরম। চারপাশে ছেলেরা জটলা বেঁধে ধর্মঘটের কথা আলোচনা করছে। এমনি একটা জটলার পাশে এসে দাঁড়ালো আসাদ। একটা ছেলে বলল, তুমি যা ভাবছ কিচ্ছু হবে না, দেখবে কাল রাস্তায় একটা ছেলেকেও বেরোতে দেবে না ওরা। আরেকজন বলল, অবাক হবার কিছু নেই, কাল হয়তো কারফিউ দেবে। তৃতীয়জন বলল, আজকেও কি কম পুলিশ বেরিয়েছে নাকি রাস্তায়? পল্টনের ওখানে 4-5 লরি পুলিশ দেখে এলাম। প্রথমজন ওকে শুধরে দিল, তুমি যে একটা আস্ত গবেট তা তো জানতাম না মাহের। আরে ওগুলো পুলিশ নয়, মিলিটারি, ওখানে তাঁবু ফেলেছে। কাল এতক্ষণে দেখবে পুলিশ আর মিলিটারি দিয়ে পুরো শহরটা ছেয়ে ফেলেছে ওরা। দ্বিতীয়জন গম্ভীরভাবে রায় দিল এবার। মুনিমের দেখা পেয়ে আসাদ আর দাঁড়ালো না সেখানে। মধুর রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আরেক দল ছেলেকে কি যেন বোঝাচ্ছে মুনিম। তেলবিহীন চুলগুলো দস্যি ছেলের মতো নেচে বেড়াচ্ছে কপালের ওপর, চোখে মুখে ক্লান্তির ছাপ। আসাদ বলল, তোমায় খুঁজছিলাম মুনিম। কেন, কি ব্যাপার? পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে। আসাদ বলল, শুনলাম কাল রাতে তোমাদের বাসায় পুলিশের হামলা হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছ। মুনিম মৃদু হাসল। অবশ্য ব্যর্থ অভিসার, রাতে বাসায় ছিলাম না আমি। অদূরে দাঁড়িয়ে ওদের আলাপ শুনছিল সবুর। বলল, তোমার কপাল ভালো, ধরা পড়লে কি আর এ জন্মে ছাড়া পেতে? জেলখানায় পচে মরতে হতো। রাতে কোথায় ছিলে? বাইরে অন্য এক বাসায় ছিলাম। বাসায় না হলে? সবুর মৃদু হাসল। না, বাসাতেই ছিলাম। মুনিম ঘাড় নাড়ল। সবুর বলল, আমাকেও দেখছি আজ রাতে বাইরে কোথাও থাকতে হবে। বাসার আশেপাশে কদিন ধরে টিকটিকির উপদ্রব বড় বেড়ে গেছে। মুনিম কি যেন বলতে যাচ্ছিল, সহসা সামনের লন দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের দিকে চোখ পড়তে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা করা প্রয়োজন। সবুরের হাতঘড়িটার দিকে এক পলক তাকালো মুনিম। এর মধ্যে 2টো বেজে গেল। আমাকে একটু ভিক্টোরিয়া পার্কে যেতে হবে। পাগল নাকি? আসাদ রীতিমতো চমকে উঠল। এখন তুমি ইউনিভার্সিটি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না, বাইরে পা দিলেই ধরবে। ঠিক বলছে আসাদ, রাহাত সমর্থন জানালো তাকে। এখন এ এলাকার বাইরে যাওয়া ঠিক হবে না আপনার। তাছাড়া নবকুমার আর নবাবপুর হাই স্কুলের ছেলেরা একটু পরে দেখা করতে আসবে, আপনি না থাকলে চলবে কি করে? অগত্যা ডলির সঙ্গে দেখা করার চিন্তাটা মুলতবি রাখল মুনিম। কিন্তু জাহানারাকে একটা চিঠি না লিখলে নয়। রাহাতের হাত থেকে খাতাটা আর আসাদের পকেট থেকে কলমটা টেনে নিয়ে মধুর রেস্তোরাঁর এক কোণে বসে চিঠি লিখতে বসল মুনিম। গতকাল রাতে আমাদের বাসা সার্চ হয়েছে, খবরটা হয়তো ইতোমধ্যে পেয়েছ। এখন থেকে কিছুদিনের জন্য বাসায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শুনলাম মা খুব কান্নাকাটি করছেন। মাকে সব কিছু বুঝিয়ে সান্ত্বনা দেবার ভার তোমার উপরে রইল। আশা করি এ চিঠি পেয়ে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করবে। আজ রাতে আর তোমাদের ওখানে যাব না, হোস্টেলে থাকব। এখানে এসে চিঠিটা শেষ করেছিল মুনিম। পুনশ্চ দিয়ে আবার লিখল, কাল রাতে ডলির খবর জানতে চেয়েছিলে, ডলি ভালো আছে। চিঠিখানা একটা ছেলের মারফত জাহানারার কাছে পাঠিয়ে দিয়ে দুহাতে মুখ গুজে কিছুক্ষণ চুপচাপ রইল মুনিম। মধুর রেস্তোরাঁয় এখন ভিড় অনেকটা কমে গেছে। কিছু ছেলে এদিকে সেদিকে বসে। সদরঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বজলে হোসেনের। পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট, গায়ে লিলেনের শার্ট,
পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো। লেখক বজলে হোসেন যান্ত্রিক হাসি ছড়িয়ে বলল, আরে রসুল যে, কি খবর, কোথায় যাচ্ছ? রসুল বলল, এখানে এক দর্জির দোকানে কিছু কালো কাপড় সেলাই করতে দিয়েছিলাম, নিতে এসেছি। তুমি কোথায় চলেছ? আমি? আমার ঠিকানা আছে নাকি? বেরিয়েছি, কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে। এসো না, রিভার ভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করা যাবে। আমি চা খাবো না, রোজা রেখেছি, গম্ভীর গলায় জবাব দিল রসুল। তারপর ওর জুতো জোড়ার দিকে কটমট করে তাকালো সে। বজলে ভ্রু কুঁচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে, তাই না? বলে শব্দ করে হেসে উঠল সে। কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটে হয়ে গেল তার। ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে রয়েছ কেন? কি ভাবছ? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলে হোসেনের। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, দেখো রসুল, আমরা হলাম সাহিত্যিক। সমাজের ৮-১০টা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে পুলিশের লাঠিগুলি খেয়ে প্রাণ দিলে কিছু এসে যায় না, কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের এক একটা প্রতিভার মৃত্যু। নিজের জ্ঞানগর্ভ ভাষণে অশেষ তৃপ্তি বোধ করল বজলে হোসেন। ওর কথাটা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবি রাসুলের। আশ্চর্যভাবে রাগটা সামলে নিয়ে বলল, রাস্তার উপর দাঁড়িয়ে এ নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই নে বজলে, আমার এখন কাজ আছে। আমারও অনেক কাজ, বলে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না বজলে। চায়ের নেশা পেয়েছে ওর, রিভার ভিউতে যাবে। রিভার ভিউতে বসে এক কাপ চা আর একটা চপ খেয়ে আবার বেরিয়ে পড়ল সে। ডলির সঙ্গে এঙ্গেজমেন্ট আছে। ভাবতে এখনো অবাক লাগে বজলের। কাল হঠাৎ এমন অপ্রত্যাশিতভাবে ডলি ওর কাছে ধরা দিল কেন? এ কি ওর ক্ষণিক দুর্বলতা, না বজলেকে সে অনেক আগে থেকে ভালোবাসত? হয়তো কোনোটাই সত্য নয়, হয়তো প্রথমটা সত্য। কাল রাতে সিনেমা দেখে ফেরার পথে ডলি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল। ঈষৎ ক্লান্ত হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের ওপর। বজলে ওকে আলিঙ্গন করতে চাইলে ডলি বাধা দিয়ে বলেছিল, না, এখন আমায় এমনই থাকতে দাও বজলে। খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কাল যদি তোমাকে ডাকি বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে? একটু ভেবে নিয়ে জবাব দিয়েছিল ডলি, হ্যাঁ বেরুবো, বিকেলে যদি পারো বাসায় এসো। বাসায় এসে বজলে দেখল ডলি আগে থেকে সেজেগুজে বসে আছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি, গায়ে একটি সাদা ব্লাউজ। চুলে আজ খোঁপা বাঁধেনি ডলি, বিনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের ওপর। বজলেকে দেখে মৃদু হাসল ডলি। বজলে বলল, তুমি দেখছি তৈরি হয়ে বসে আছো, চলো। ডলি বলল, চা খাবে না? বজলে বলল, খাবো, তবে ঘরে নয়, বাইরে। রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করল, কোথায় যাবে? হাতের ইশারায় একখানা রিক্সা থামিয়ে জবাব দিল, একবার রিক্সায় ওঠা যাক তো, তারপর দেখা যাবে। রিক্সায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগলো ওদের। রেস্তোরাঁয় বসে 2 কাপ কফি আর কিছু পেস্ট্রি খেল। বজলে সিনেমা দেখার পক্ষে ছিল, ডলি নিষেধ করল। রোজ সিনেমা দেখতে ভালো লাগে না ওর, তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। বজলে বলল, দি আইডিয়া, চলো যাওয়া যাক। ডলি বলল, চলো। খানিকক্ষণ পর বজলে আবার বলল, সন্ধ্যের পর মাহমুদের ওখানে যাবার কথা আছে, তুমি যাবে তো? ডলি বিরক্তির সঙ্গে উত্তর দিল, আমি কেন ওর ওখানে যাব?
বজলে ওর একখানা হাত ধরে নরম গলায় বলল, ওখানে কেউ থাকবে না ডলি, আমরা নিরিবিলি গল্প করতে পারবো। ডলি ঈষৎ লাল হয়ে বলল, না। বিকেলে চা খেতে বসে শাহিদ প্রশ্ন করল, কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা? আসাদ সাহেব, ইউনিভার্সিটিতে পড়ে। তোমাদের দলের লোক বুঝি? না। ইস, না বললেই হলো, আমি দেখলে চিনি না যেন। চিনেছ, ভালো করেছ, এখন চুপ করো। কেন চুপ করব কেন? শাহিদ রেগে উঠল। লোকটার জ্বালায় কাল রাতে একটু ঘুমাতে পেরেছি নাকি? ঘুমের ভেতর অমন হাত পা নাড়তে আমি জন্মেও দেখিনি কাউকে। মাঝরাতে ইচ্ছে করছিল জানালা গলিয়ে বাইরে ফেলে দিই লোকটাকে। ওর কথা শুনে শব্দ করে হেসে উঠল সালমা। শাহেদ বলল, তুই হাসছিস? আমার যা অবস্থা হয়েছিল তখন! শুধু কি হাত পা ছুটছিল লোকটা, ঘুমের ঘোরে কি যেন সব বলছিল বিড়বিড় করে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল। উফ, কেমন করে যে রাতটা কেটেছে আমার! হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা। বলল, দাঁড়াও না, আজ রাতেও তোমার ওখানে থাকবে সে। আজকেও থাকবে বুঝি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শাহেদ। তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা? কেন? তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা বিছানা করে দেব, সেখানে থেকো। তাহলে তাই করে দিস। শাহেদ শান্ত হলো। ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিয়ে সালমা একটু পরে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আমার কোনো চিঠিপত্র এসেছে? শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল, না। শুনে বিমর্ষ হয়ে গেল সালমা। রওশনের শেষ চিঠি পেয়েছে সে অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে চিঠি লিখছে না কেন? ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর। তখন না বললেও মাহমুদের ওখানে যেতে হলো ডলিকে। শাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরুবার তোড়জোড় করছিল। ওদের দেখে খুব খুশি হলো সে। বলল, তোমরা এসেছো, বেশ ভালো হলো, চলো একসঙ্গে বেরোনো যাবে। বজলে শুধালো, কোথায় যাচ্ছ তোমরা? মাহমুদ বলল, শাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায়, আর আমি একটা অফিসিয়াল কাজে। মাহমুদকে ইশারায় একপাশে ডেকে নিয়ে এলো বজলে। তারপর ধমকে সুরে বলল, তুমি একটা আস্ত গবেট, ডলিকে নিয়ে এখানে এসেছি কেন এ সামান্য ব্যাপারটা বোঝো না? বলে মুচকি হাসল সে। ক্ষণকাল ওর দিকে তাকিয়ে মাহমুদ কাঁচ ঝাঁকালো, মৃদু হেসে হেসে বলল, বুঝেছি। তারপর ডলির দিকে এগিয়ে গেল সে। আপনারা এখানে বসে গল্প করুন, আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি, বলে আর চোখে বজলের দিকে তাকালো সে। ডলি ব্যস্ততার সঙ্গে বলল, আপনারা কতক্ষণে ফিরবেন? মাহমুদ কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, এই তো যাব আর আসব। শাহানা অকারণে হাসল একটু। ডলি সে হাসির কোনো অর্থ খুঁজে পেল না। ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বজলে। ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা। ডলির পাশে এসে বসল বজলে, তারপর দুহাতে ওকে কাছে টেনে নিল। ডলি বিরক্তির সঙ্গে বলল, এ কি হচ্ছে? বজলে ওর কানের কাছে মুখ এনে বলল, এখন আর আমায় বাধা দিও না ডলি। ডলি কপট হেসে বলল, এই জন্য বুঝি আসা হয়েছে এখানে? বজলে বলল, হ্যাঁ, এই জন্য। ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল সে। ডলি এবার আর বাধা দিল না।